সাহিত্য মানুষের অন্তরের ভাষা। এই বিখ্যাত উক্তিটি করেছিলেন হুমায়ূন আহমেদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, সাহিত্য সমাজের দর্পণ। আসলে আমরা সাহিত্যকে মিয়ারলি কোনো গল্প বা নিছক কবিতা বলে ভাবলে এটা ভুল হবে। সাহিত্য এমন একটা বিষয় যেটা সমাজের কথা বলে, যেটা মানুষের কথা বলে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সেই সাহিত্যের একটি ক্লাস করব। ক্লাসটা ক্লাস 8-এর জন্য হইলেও সবাই দেখতে পারেন, সাহিত্য তো একটা সার্বজনীন বিষয়, সবার জন্য এটা প্রযোজ্য। তো আমরা হচ্ছে আজকে একটা বিখ্যাত কবিতা, যেটাকে আমরা গান বলে জানি অনেকে, লোকে বলে বলে রে ও দেশে, এটা ইন ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ। এবং সেই সাথে আমাদের সমাজ জীবনের সাথে, আমাদের ব্যক্তিগত জীবনের সাথে এটা কতটা রিলেটেড সেটাও কিন্তু আমরা স্টাডি করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলুন তো, এই কবিতাটা আসলে কে লিখেছিল? কারোর কি কোনো আইডিয়া আছে? আমি জানি অনেকের খুব ভালো রকম আইডিয়া আছে, কেননা লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা না আমার, এই গানটা শুনে অনেকে অভ্যস্ত। বাট এটা নিছক কি একটা গান, নাকি এই গানের আদলে, এই গানের মধ্যে আমাদের জীবনের জন্য রয়েছে অনেক বড় শিক্ষা, যেটা হাসন রাজা, আমি তো বলেই দিলাম কবির নাম, হাসন রাজা আমাদেরকে দিতে চেয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই দিতে চেয়েছিলেন এবং আমরা সেটা জানবো। তবে তার আগে একটু হাসন রাজা সম্পর্কে আমরা জেনে আসি। কেমন ছিলেন তিনি, তার বাসা কোথায় ছিল, বা তিনি কিভাবে তার জীবন যাপন করেছিলেন, তার দর্শনই বা কি ছিল, সবকিছুই জানবো আজকে। চলুন। দেখুন, আপনার হাসন রাজাকে দেখতে পাচ্ছেন। দেখতে জমিদারদের মতো মনে হচ্ছে, রাজাদের মতো মনে হচ্ছে। তো আসলেই কি উনি রাজা বা জমিদার ছিলেন, নাকি এমনিতে অমন পোশাক পরতেন? চলুন দেখা যাক। তার পুরো নাম হচ্ছে দেওয়ান হাসন রাজা চৌধুরী। এটা হচ্ছে তার পুরো নাম, ঠিক আছে। এই দেওয়ানটা হচ্ছে, তার বাবার নামও ছিল দেওয়ান, আমরা একটু পরে জানব। উনি জন্মগ্রহণ করেন 21 ডিসেম্বর 1854। আচ্ছা, এটা হচ্ছে লক্ষণশ্রী, সুনামগঞ্জ, সিলেট। উনি আসলে যখন জন্মগ্রহণ করেছিলেন 1854 সালে, তখন আসলে বৃহত্তর সিলেট জেলা নামে পরিচিত ছিল ওই জায়গাটা। এখন তো সুনামগঞ্জ আলাদা একটা জেলা হয়ে গেছে, কিন্তু তখন বৃহত্তর সিলেট জেলার মধ্যে সুনামগঞ্জ জায়গাটা অন্তর্ভুক্ত ছিল। তো লক্ষণপুর গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন, লক্ষণশ্রী গ্রামে। আমরা হচ্ছে এবার ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জেনে আসি, চলুন। উনি হচ্ছে জমিদার বা জমিদার ফ্যামিলির একজন ছিলেন, ঠিক আছে। আর ওনার ফাদারের নাম বলছিলাম, এই যে ফাদারের নাম ছিল দেওয়ান আলী, ঠিক আছে। দেওয়ান আলী রাজা চৌধুরী, উনি কিন্তু চৌধুরী বংশের ছিলেন। সো এখনও কিন্তু চৌধুরী বংশের লোকজন দেখলে আমরা একটু বেশ মনে করি যে আসলেই তারা অনেক বড় ঘরের সন্তান আর কি, বা অনেক বড় লোক, টাকা পয়সা আছে আর কি। আচ্ছা, ওনার বাবাও ছিলেন কিন্তু জমিদার, এবং লক্ষণশ্রী অ্যান্ড রামপাশা, এই দুই এলাকার জমিদার ছিলেন আর কি। এরপর আমরা যদি ওনার অ্যানসিস্ট্রি বা পূর্বপুরুষের কথা পড়তে চাই বা জানতে চাই, ওনার যারা পূর্বপুরুষ ছিল, ঔধ, এটা হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের একটা অঞ্চল, যেখানে হচ্ছে আপনার মুসলিম শাসনামলে যারা জমিদার ছিল তারা কিন্তু বাস করতো আর কি। পরবর্তীতে ওনারা যখন আমাদের বাংলাদেশে আছেন, যশোরে সেটেল হন, তারপরে হচ্ছে লেটার সিলেটে যে স্থায়ীভাবে ওখানে তারা হচ্ছে বসত ভিটা বা বাড়িঘর তৈরি করেন আর কি। এরপরে ওনার এডুকেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, আসলে দেখুন, পৃথিবীতে যারা অনেক বড় হয়েছে, বা আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম, ইনারা তো ইনাদের বইপত্র পড়েই কিন্তু আমরা এখন শিক্ষিত হই, বা আমরা অনার্স পাস করি, মাস্টার্স পাস করি। বাট ওনাদের কিন্তু আসলে কোনো ইয়ে ছিল না, মানে বিশেষ করে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা, ওইটা কিন্তু ছিল না। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষিত ছিলেন, বাট কাজী নজরুল ইসলামের কিন্তু এরকম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। একইভাবে এখানে দেখুন, হাসন রাজারও কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। উনি হচ্ছে পরিবারের যে এনভায়রনমেন্ট ছিল সেখানে কিন্তু শিক্ষা লাভ করেন। বাট মানে স্বশিক্ষাই যে মানুষকে, বা নিজে নিজে শিক্ষা যে মানুষকে অনেক বড় করতে পারে, এইটার একটা বড় বা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই হাসন রাজা। উনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ না করেও ওনার মধ্যে যে মনুষ্যত্ববোধটা ছিল, বা ওনার যে বিবেকবোধটা ছিল, সেটা আসলে অতুলনীয়। আমরা ওনার কবিতা পড়লেই কিন্তু বুঝতে পারবো। আচ্ছা, এরপরে দেখুন, জমিদারি কখন উনি নেন। টুক ওভার হিজ ফাদার্স জমিদারি স্ট্রেট অ্যাট দ্য এজ অফ 15 মাত্র। ক্যান ইউ ইমাজিন? আমাদের অনেকের বয়স কিন্তু 15 বছরের বেশি, বাট আমরা বেকার।
কিন্তু উনি মাত্র 15 বছর বয়সে কিন্তু জমিদার হয়ে গিয়েছিলেন, ঠিক আছে? তাহলে কি ওনার আর কোনো শিক্ষা লাভের দরকার ছিল? ছিল না কিন্তু। উনি শিক্ষিত আর কি। আচ্ছা। আর এটা করেন হচ্ছে 52 বছর পর্যন্ত, 15 বছর থেকে 52 বছর পর্যন্ত উনি জমিদার ছিলেন আর কি। এরপরে আমরা যদি ওনার ক্যারেক্টার সম্পর্কে একটু দেখি যে উনি আসলে কেমন ক্যারেক্টার ছিলেন, এখানে দেখতে পাচ্ছেন যে ব্লেন্ড অফ লাক্সারি অ্যান্ড সেনসুয়ালিটি, মানে উনি যেমন লাক্সারি জীবনযাপন করতেন ঠিক তেমনিভাবে উনি খুবই সেনসুয়াল ছিলেন, মানে সংবেদনশীল ছিলেন আর কি। যখন কোনো কারোর দুঃখ কষ্ট দেখতেন উনি কিন্তু কারোর দুঃখ কষ্টে মানে থেমে থাকতেন না, তাদেরকে হেল্প করতেন বা তাদেরকে ওই দুঃখ কষ্ট থেকে উত্তরানোর চেষ্টা করতেন। কাইন্ড ছিলেন, জেনারাস ছিলেন অ্যান্ড ডিভোটেড টু সার্ভিং দ্য নিডি। যাদের নিডি মানে হচ্ছে যাদের যে কোনো প্রয়োজন ছিল আর কি, তো উনি ওই প্রয়োজনটা কিন্তু পুরা করতেন। এবার দেখেন স্পিরিচুয়াল ট্রান্সফরমেশনটা ওনার কখন হয়। became inclined towards spiritualism under the influence of a সুফি, একটা বিখ্যাত সুফি। আমরা এই সুফিটার নাম আসলে ওইভাবে জানা যায় না। ওই যে আমরা ধরেন ছোটোবেলায় মক্তবে পড়ি বা হচ্ছে বড় হয়ে হয়তো বা আমাদের কেউ এমন থাকে যে যার কাছ থেকে আমরা ইসলামী শিক্ষা লাভ করি এবং তার যে দর্শনটা আছে সেই দর্শনটা আমার জীবনে আনার চেষ্টা করি। এরকমই ওনার জীবনে একজন ছিল যার দর্শনে উনি হচ্ছে মানে যার দর্শনটা উনি ওনার জীবনে এনেছিলেন এবং সেই অনুযায়ী ওনার বাকিটা জীবন উনি অতিবাহিত করেছিলেন। লিডিং হিম টু কম্পোজ মিস্টিক সংস, এবং ওই সুফি যার কাছ থেকে উনি শিক্ষা নিয়েছিলেন ওই সুফির শিক্ষা থেকে উনি মিস্টিক সং যেগুলো ছিল, মিস্টেরিয়াস সং যেগুলো ছিল, আধ্যাত্মিক যে সঙ্গীতগুলো ছিল সেইগুলো রচনা করতে শুরু করেন আর কি। এরপরে দেখেন ওনার যদি সংস বা গান সম্পর্কে আমরা দেখি, ওনার সঙ্গে কি হয়েছে রিফ্লেক্ট করে, যেটা মানে ওনার সঙ্গটা কি রিফ্লেক্ট করে বা কি প্রতিফলিত করে, হিজ ফিলসফিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল থটস। ওনার যে ফিলসফিটা ছিল, জীবন দর্শনটা ছিল, ওনার যে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক যে সাধনা ছিল সেটা কিন্তু এইখানে ওনার এই চিন্তাগুলো ওনার গানে প্রতিফলিত হতো আর কি। এটা শুধু ওনার ক্ষেত্রে না, যে কোনো কবি সাহিত্যিকই তাদের যে ব্যক্তিগত দর্শন বা তাদের যে আধ্যাত্মিক কোনো যদি চেতনা থাকে সেটা কিন্তু প্রতিফলিত করার চেষ্টা করেন। আচ্ছা, রিটেন ইন এ লুসিড, ঠিক আছে, লুসিড মানে হচ্ছে একেবারে সহজবোধ্য ভাষা অ্যান্ড ইজি ল্যাঙ্গুয়েজ। আপনারা একটু পরে কবিতাটা বা গানটা যখন আমি লাইন বাই লাইন আপনাদেরকে পড়াবো তখন দেখবেন যে আসলে কতটা সহজ ভাষা। এটা আসলে যদি আমি আপনাদেরকে নাও বলে দিতাম তারপর আপনারা বুঝতে পারতেন আর কি, এতটা সহজ ভাষা আর কি। ওকে, এরপর হচ্ছে ওনার অ্যান্থোলজি বা বইয়ের কথা যদি আমরা চিন্তা করি, একটা বই আছে হাসন উদাস, যেটা 1914 সালে পাবলিশ হয়েছিল এবং এইখানে মোট 206টা গান আছে। বাট আমরা আজকে একটা স্টাডি করবো, আপনারা কিন্তু চাইলে আরও 205টা গান স্টাডি করতে পারেন বা শুনতে পারেন। অবশ্যই শিক্ষা আছে ওনার গানে আর কি, মানে সমাজ বা ব্যক্তিগত জীবন কিভাবে চালনা করা উচিত বা হচ্ছে সমাজ বা ব্যক্তিগত জীবনের বিভিন্ন প্রবলেম এবং তার সলিউশন নিয়ে কিন্তু উনি এইসব গানগুলো লিখেছিলেন আর কি। এবং এই গানগুলোর যে ক্যারেক্টার বা এই গানগুলোর যে থিম সেটা কেমন ছিল, গড, সৃষ্টিকর্তা ছিল, ডিভোশন মানে সৃষ্টিকর্তার প্রতি ডিভোশন, অ্যান্ড দেন হিউম্যান ফ্রেলটি, মানে হিউম্যান ফ্রেলটি মানে কি, ওই যে একদিন সবাইকে মরে যেতে হবে, মানুষের যে জীবন এটা কিন্তু ট্রানজিয়েন্স, ক্ষণস্থায়ী, এই জীবন কিন্তু চিরস্থায়ী না, এখান থেকে সবাইকে একদিন চলে যেতে হবে। তো এরকমই আর কি ওনার মেসেজটা ছিল আর কি প্রত্যেকটা গানে। এরপর আমরা যদি থিমের কথা আসি, যেটা আমরা এই কবিতায় দেখতে পারবো, এই গানেও দেখতে পাবো আর কি, ওনার যে মেইন থিম যেটা ছিল আর কি সেটা ছিল হচ্ছে ডিভোশন টু গড, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা বা সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য, ফ্রেলটি অফ হিউম্যান লাইফ, মানে মানব জীবন যে ক্ষণস্থায়ী সেই বিষয়টা উনি উপলব্ধি করতে পেরেছিলেন এবং ওনার গানে কিন্তু তিনি এগুলো উল্লেখ করেছেন। ট্রানজিয়েন্স অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবী ক্ষণস্থায়ী এইটা, অ্যান্ড দেন সাবমিশন টু গড, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য, সেম কথা। তার মানে দেখেন ওনার গান বা কবিতা যেটাই বলেন না কেন বুঝতে গেলে আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। একটা হলো যে উনি গডকে অনেক ভালোবাসতেন, মানে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক ভালোবাসতেন, একটা বিষয়। একটা হচ্ছে ওনার দর্শন ছিল যে একদিন তো মরেই যাব, মানে আমাদের মানব জীবন খুবই ক্ষণস্থায়ী, পৃথিবীটাও ক্ষণস্থায়ী, সো আমাদেরকে অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি সাবমিসিভ হতে হবে, ঠিক আছে, আনুগত্য করতে হবে তার, এইটাই আর কি। এই যে 2-3টা কথা আপনারা যদি মাথায় রাখেন তাহলে খুব সুন্দরভাবে ওনার যে কোনো গান বা যে কোনো কবিতা সব কিছু বুঝতে পারবেন। উনি বেসিক্যালি গানই লিখেছিলেন, ওইটা কবিতা হিসেবে ক্লাস 8-এর পাঠ্য বইতে গৃহীত হয়েছে আর কি। ওকে, চলেন
আর অবশ্যই দেখেন ওনার স্টাইলটা কেমন ছিল, কম্পোজড ইন রিজিওনাল ডায়ালেক্ট অফ সিলেট, ঠিক আছে, সিলেটি ভাষায় উনি ওনার যে গান সেগুলো কিন্তু রচনা করতেন আর কি। আচ্ছা, ট্রান্সমিটেড ওরালি, এবং সাধারণত ওনার যে গানগুলো ছিল এটা লিখিত আকারে থাকতো না, ওরালি মানে কি মৌখিকভাবে ট্রান্সমিটেড হতো। ধরেন ওনার সাথে যারা ওনার শিষ্য ছিল তারা ওনার গানগুলোকে বিভিন্ন মজলিসে গাইতো, তো ওইখান থেকে মুখস্থ করতো গানগুলো অন্যরা, যেহেতু এটা আমাদের সমাজ জীবনের সাথে রিলেটেড ছিল, ব্যক্তিগত জীবনের সাথে রিলেটেড ছিল, এই জন্য সবাই মুখে মুখে ওই গানগুলো রাখতো আর কি। ইভেন এখনও দেখেন আপনি যদি হাসন রাজার কোনো গান শুনেন তাহলে দেখবেন যে 2 দিন পরে ওই গানের কিছু কলি আপনি আওড়াইতেছেন, বলে আওড়াইতেছেন আর কি মনে মনে, বা কোনো একটা সিচুয়েশন আসছে আপনার অটোমেটিকলি মুখ দিয়ে ওই গানগুলো বেরিয়ে গেছে, মানে সমাজ জীবন বা বাস্তব জীবনের সাথে খুবই রিলেটেড গানগুলো। আচ্ছা, নাও প্র্যাকটিসড ওয়াইডলি থ্রু ভেরিয়াস মিডিয়া, কিন্তু বর্তমানে কিন্তু বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখতে পাবেন, বিভিন্ন চ্যানেলগুলোতে দেখতে পাবেন যে এই গানগুলো গাওয়া হচ্ছে এবং আধুনিক বাদ্যযন্ত্রের সাহায্যে গাওয়া হচ্ছে আর কি। এবং আমরা যে গানটা শুনবো, সরি গানটা শুনবো না, আমরা যে গানটা এখন আর কি পড়বো কবিতার আলোকে, ওইটাও দেখবেন যে বিভিন্ন আপনার হচ্ছে ইউটিউবে যদি আপনি সার্চ দেন লোকে বলে ও বলে রে, দেখবেন যে অনেকগুলো মিডিয়ায় এটা গাওয়া হয়েছে আর কি। ওকে, এবার দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে রেকগনিশন দিয়েছেন, ফ্রিকুয়েন্টলি সাইটেড হাসন রাজা। হাসন রাজার কাজগুলো নিয়ে উনি যখন কোনো বক্তৃতা দিতেন, হাসন রাজার যে কাজগুলো ছিল বা গানগুলো ছিল এগুলোর কথা উনি বলতেন আর কি, এক্সপ্লেনিং ইটস ফিলসফিক্যাল ডেপথ অ্যান্ড কনসেপ্ট অফ দ্য ইটার্নাল পার্সন। আমি জানি আপনারা অনেকেই এই ইটার্নাল পার্সন সম্পর্কে জানেন। ইটার্নাল পার্সন হচ্ছে এমন একটা বিষয় যে মানুষের জীবন একদিন শেষ হয়ে যাবে, আমাদের যে লাইফ, আমাদের যে শারীরিক অবয়ব, এটা নশ্বর আর কি, এটা ধ্বংস হয়ে যাবে, বাট আমাদের যে সোল, আমাদের যে আত্মা, এটা অবিনশ্বর, এটা কখনোই ধ্বংস হবে না, এটা কিন্তু মৃত্যুর পরেও কি হবে, এটা থেকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ইটার্নাল পার্সনের কনসেপ্ট, যে মানুষের যে বডি বা অবয়ব এটা ধ্বংস হয়ে যাবে কিন্তু মানুষের আত্মা এটা কখনোই ধ্বংস হবে না, এটাই হচ্ছে দ্য কনসেপ্ট অফ ইটার্নাল পার্সন। ওকে, এটা হাসন রাজার একটা বিখ্যাত কনসেপ্ট। লেগেসি কি হাসন রাজার সংস হ্যাভ ট্রান্সেন্ডেড কমন ফোক সংস, এখন হচ্ছে একটা ফোক সঙ্গে বা হচ্ছে তো আপনার পল্লী গীতিতে রূপান্তরিত হয়েছে আর কি, সাধারণ মানুষের মুখে মুখে শোনা যায়। নোন ফর দেয়ার পার্সোনাল প্যাশন, ইমোশন আর ডিপ স্পিরিচুয়াল থিমস, এগুলোর জন্য কিন্তু সংগুলো অনেক পরিচিত আর কি। ওকে, আচ্ছা এবার আমরা তো কবিতাটা পড়বো ঠিক আছে লাইন বাই লাইন, বাট পড়ার আগে এতক্ষণ ধরে যে বললাম যে হাসন রাজা একজন বাস্তবিক কবি ছিলেন বা বাস্তবিক একজন গান লেখক ছিলেন, তো উনি আসলে এই কবিতাটার মাধ্যমে বা এই গানটার মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিতে চেয়েছেন সেটা আমরা একটু সংক্ষেপে দেখে নিই। তাহলে হবে কি, আমরা যখন কবিতাটা লাইন বাই লাইন পড়বো তখন আমাদের জন্য খুবই সুবিধা হবে কবিতাটা বুঝতে, ঠিক আছে। ওকে, আচ্ছা আপনারা কিন্তু মানে হয়ে যায় না, যে কনফিউজড হয়ে যায় না, আমি মাঝে মাঝে বলতেছি কবিতা, মাঝে মাঝে বলতেছি গান, আসলে এটা গান, ঠিক আছে, আমি ক্লিয়ার করে নিচ্ছি। আমি সামনেও দুইটাই বলবো, বাট এটা হচ্ছে একটা গান, কিন্তু ক্লাস 8-এর পাঠ্য বইতে এটা কবিতা হিসেবে গৃহীত হয়েছে, এই জন্য আমি মাঝে মাঝে কবিতা বলতেছি, কিন্তু আসলে কিন্তু এটা একটা গান, ঠিক আছে। হাসন রাজা কিন্তু কবিতা লেখেননি, উনি গান রচনা করেছিলেন, বুঝছো, কিন্তু আমরা কবিতার আলোকে এটা কিন্তু স্টাডি করব, আশা করি বিষয়টা মাথায় রাখবেন। আচ্ছা চলেন দেখেন, প্রথম বিষয়টা হচ্ছে দ্য আনসার্টেনিটি অফ লাইফ। উনি কবিতার লাইনে লাইনে বুঝাইছেন যে জীবন কতটা অনিশ্চিত। The poem reflects the uncertainty of life, showing that no matter how much one wishes to build or create, যে কেউ চাইলো আমার 10তলা বিল্ডিং হবে বা অনেক বড় বাড়ি আমি করব, এটা মানে সে চাইতে পারে, বাট তাকে একদিন চলে যেতে হবে, এটা ক্ষণস্থায়ী, ঠিক আছে। Life's limitations and the unknown future often make it difficult to achieve everything. এই কারণেই আর কি আমরা কিন্তু অনেক কিছুই করতে চাই, যে অনেক বড় ঘর বাড়ি বানাবো, আমার অনেক গাড়ি হবে, আমার বাড়ি হবে, আমার হচ্ছে টাকা পয়সা অনেক হবে, বাট স্টিল যখন আমরা চিন্তা করি যে একদিন তো আমরা কি করব, মরে যাব সবাই, তখন আমাদের কিন্তু এই ইচ্ছাটা বা আশাটা অনেকটা কমে যায়, যে এইটা আমি তো কষ্ট করে করে যাচ্ছি, বাট আমার তো থাকবে না বেশি দিন, এইটা আর কি। ওকে, এরপর দেখেন সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড রিয়ালাইজেশন, দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড মিরর। এই মিরর বা আয়না যেটাকে আমরা বাংলায় বলি, উনি এই কথাটা কিন্তু তার কবিতায় ব্যবহার করেছেন। এই মিরর দিয়ে কিন্তু সেলফ অ্যাওয়ারনেসটা বোঝায়, মানে আয়না দিয়ে চাইয়া দেখি, উনি আয়না দিয়ে দেখতেছেন, ওনার অবয়ব দেখতেছেন যে উনি একদিন যুবক ছিলেন, যুবক থেকে এখন বৃদ্ধ হয়ে গেছেন, তার মানে কি উনি ওনার জীবনটা হচ্ছে রানিং, চলতেছে আর কি, মানে থেমে নাই। সো
আমাদের জীবনটা তো আর অবিনশ্বর না, এটা নশ্বর, এটা শুরু আছে শেষ আছে। তো উনি দেখতেছেন যে এটা চলতে চলতে একেবারে শেষ দিকে চলে যাচ্ছে। সো এই কারণেই কিন্তু উনি আর কি সামনে আগাইতে পারতেছেন না, বা অনেক যে জাঁকজমকপূর্ণ জীবনযাপন এগুলো করতে পারতেছেন না। ওনার মনে শুধু একটাই কথা, যে আমি তো শেষ হয়ে যাব, আমি তো পৃথিবী ছেড়ে চলে যাব, তাহলে এই সম্পদ, এই ঘরবাড়ি, এগুলো দিয়ে কি হবে? ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন ট্রাস্ট ইন গডস উইল। উনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেন, গডের ইচ্ছা বা আল্লাহ তাআলার যে ইচ্ছা তার উপরে উনি বিশ্বাস করতেন। থ্রু হাসান রাজা's uncertainty, the poem emphasizes faith in God's will. সৃষ্টিকর্তার ইচ্ছার প্রতি উনি বিশ্বাস করেন, অ্যান্ড সাবমিশন টু দ্য ডিভাইন প্ল্যান, এবং উনি সৃষ্টিকর্তার যে প্ল্যান আছে, পরিকল্পনা আছে, সেটাই নতি স্বীকার করেন, সেটাই আনুগত্য করেন। ইট শোজ দ্যাট, এটা দেখায় যে while humans may not know their future, God does। ঠিক আছে, মানে মানুষ জানে না যে কবে সে মৃত্যুবরণ করবে বা সামনে তার কি হবে, বাট সৃষ্টিকর্তা জানে। এই জন্য উনি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করেন। অ্যান্ড দে মাস্ট ট্রাস্ট ইন হিজ গাইডেন্স, এবং তার গাইডেন্সের প্রতি অবশ্যই কি করা উচিত? ট্রাস্ট করা উচিত। এরপরে দেখেন আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে রিফ্লেকশন অন পাস্ট অ্যাকশনস। ঠিক আছে, এটা খুব মজা একটা। If Hasan Raja had known how limited his days were, he would have made different choices, such as filling his life with more color and meaning. উনি ওনার কবিতার দেখবেন একটা পর্যায়ে বলছে যে আমি যদি জানতাম যে আমি কবে মারা যাব, তাহলে আমি তো জানি না আমি কবে মারা যাব। এই জন্যই কিন্তু উনি অতীতে অত জাঁকজমকপূর্ণ জীবনযাপন করেননি, ঘর বাড়ি তৈরি করেননি, কিছুই করেননি। বাট উনি বলতেছে যে আমি যদি জানতাম যে আমি 2 বছর পরে মারা যাব, তাহলে আমি ঘর বাড়ি তৈরি করতাম, আমি একটু এনজয় করতাম জীবনটাকে। যেহেতু আমি জানি না, সো আমি কিছুই করি নাই। আমি সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য, আমি সৃষ্টিকর্তার আনুগত্য করতেছি, ইবাদত করতেছি। ঠিক আছে, এটাই বলছিলেন আর কি। আচ্ছা, দ্য লেসন হিয়ার ইজ দ্যাট উই শুড ভ্যালু আওয়ার টাইম অ্যান্ড মেক দ্য মোস্ট অফ ইট। সো এটা দিয়ে উনি একটা বিষয় বোঝাইতে চাইছেন যে আমাদের অবশ্যই সময়কে মূল্য দেওয়া উচিত। ঠিক আছে, সময়ের মূল্য অপরিসীম। আপনারা সবাই জানেন যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আচ্ছা, এরপর দেখেন যারা উনি বেশি করে আমাদেরকে নিতে বলছেন সেটা হচ্ছে প্রিপারেশন ফর দ্য ফিউচার। মানে কি, আফটার লাইফ, অর্থাৎ এই জীবনের পরে যার একটা জীবন আছে, সেইখানে আমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু উনি নিতে বলেছেন আর কি। দ্য পোয়েম টিচেস আস টু লিভ উইথ অ্যান অ্যাওয়ারনেস অফ দ্য ফিউচার, অর্থাৎ ফিউচারের প্রতি যাতে আমাদের খেয়াল থাকে বা লক্ষ্য থাকে, আমরা যাতে ফিউচার নিয়ে সতর্ক থাকি, সেটার শিক্ষা এই কবিতা আমাদেরকে দেয়। ইট রিমাইন্ডস আস দ্যাট টাইম ইজ লিমিটেড, সময় হচ্ছে সীমিত, অ্যান্ড ইট ইজ এসেনশিয়াল, এটা প্রয়োজন টু মেক থটফুল ডিসিশন, এবং অবশ্যই আমাদের চিন্তা করে ডিসিশন নিতে হবে। হুটহাট করে আবেগের বশবর্তী হয়ে কোনো ডিসিশন নেওয়া যাবে না, বিবেককে কাজে লাগিয়ে ডিসিশন নিতে হবে। অ্যাজ অপরচুনিটিজ ডু নট লাস্ট ফর এভার, যেহেতু সুযোগ সবসময় আসে না, এই শিক্ষাটাও কিন্তু উনি দিয়েছেন। তাহলে দেখেন যতগুলা কথা এখানে আছে সবগুলোই কিন্তু আমাদের বাস্তব বা আমাদের জীবনের সাথে রিলেটেড। সো আমি আবারও বলবো যে হাসান রাজা একজন বাস্তবিক কবি ছিলেন। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমরা দেখেন লাইন বাই লাইন পড়বো, এবং লাইন বাই লাইন পড়লে আমাদের এরপরে থিম এবং সামারি আমরা দিয়েছি আর কি, যাতে করে আপনারা বুঝতে পারেন। বাট আই ক্যান অ্যাসিওর ইউ, আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা যদি আগের কথাটুকু, অর্থাৎ শিক্ষা কী ছিল, এইটা যদি ভালো করে মাথায় রাখেন, এবং আমি এই লাইন বাই লাইন যাওয়ার পরে আই গেস আমাকে আলাদা করে আপনাদের থিম আর সামারি বলা লাগবে না, আপনাদের মুখে মুখে অবশ্যই আপনারা বলতে পারবেন যে এর থিম এইটা, এর সামারি এইটা। ওকে, চলেন শুরু করি। ও দে সে মাই হাউস ইজ নো গুড, লোকে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। তার মানে কি, যে ওরা বলতেছে যে আমার ঘর বাড়ি ভালা না। ঠিক আছে, ওনার ঘর বাড়ির অবস্থা দেখেন, ওই যে চাল নাই, রং নাই, কিছুই নাই, ওনার ঘর বাড়ি ভালো না। ঠিক আছে, কেন ভালো না বলেন? এবার উনি বলতেছে যে কেন ভালো না, বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার। ঠিক আছে, ওরা বলতেছে কি দিয়া বানাইমো আমি শূন্যের মাঝার। উনি পৃথিবীটাকে শূন্য বলেছেন, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। সো এই ক্ষণস্থায়ী পৃথিবীতে উনি যাই তৈরি করেন না কেন, এটা একদিন ধ্বংস হয়ে যাবে। সো যেটা শূন্য এটাকে এক কেন আমি বানাবো, সো যেভাবে আছে সেভাবে থাকুক, এটা হলো ওনার কথা। ঠিক আছে, আই উইল ইরেক্ট আ হোম, ইরেক্ট মানে হচ্ছে এখানে বিল্ড। ঠিক আছে, তার মানে আমি একটা ঘর বানাবো, ওকে ফাইন। ইয়েট হাউ লং উইল আই ট্রুলি স্টে, বলছে আচ্ছা আমি একটা ঘর বানাইলাম, কিন্তু আমি কতদিন থাকবো সেখানে? এই প্রশ্ন করার পরে যারা ঘর বাড়ি বানাইতে বলতেছে তাদের কি আর কোনো উত্তর থাকবে বলেন? থাকবে না। তো উনি এটা বুঝতে পেরেছিলেন।
আচ্ছা, এরপরে বলতেছে যে আই গেইজ, গেইজ মানে হচ্ছে ধরেন এক দৃষ্টিতে তাকানো, এক দৃষ্টিতে তাকানো, ঠিক আছে, মানে তাকিয়েই আছে ইনটু দ্য মিরর। ওই যে মিররের যে আইডিয়া বলছিলাম, দ্য আইডিয়া অফ মিরর, সেলফ অ্যাওয়ারনেস, মানে উনি আত্মোপলব্ধি করতে পেরেছিলেন। আমি আয়না দিয়ে চাইয়া থাকি, আয়নার দিকে উনি চেয়ে থাকেন। নোটিসিং দ্য স্ট্রেইনস অফ গ্রে ইন মাই হেয়ার। গ্রে হেয়ারটা কি, এটার কিন্তু একটা বিষয় আছে। গ্রে হেয়ার বা হচ্ছে ধূসর যেটা, বা আরও যদি একটু স্পেসিফিকলি বলি তাহলে এই যে সাদা চুল কাদের হয়, বাচ্চাদের হয় সাদা চুল, যদিও এখন অল্প বয়সে অনেকের চুল সাদা হয়ে যাচ্ছে, বাট স্টিল সাদা চুল সাধারণত যারা আর কি বয়স্ক বা যাদের জীবন অনেক দূর অতিবাহিত হয়ে গেছে, 60-70 বছর বয়স হয়ে গিয়েছে, মানে বাংলাদেশের যে গড় আয়ু তার বেশিরভাগই তারা পূরণ করে ফেলেছে, তখন কিন্তু তাদের চুলটা গ্রে বা সাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে দ্য এন্ড অফ আওয়ার লাইফ, ঠিক আছে, দ্য এন্ডিং পয়েন্ট অফ আওয়ার লাইফ। সো উনি আয়না দিয়ে দেখতেছেন যে আমার জীবন তো প্রায় শেষ হয়ে গেছে, তাহলে এখন ঘরবাড়ি মানে কি হবে, এটা আমি কার জন্য রেখে যাব, ঠিক আছে, উনি আত্ম উপলব্ধি করতে পেরেছিলেন। আচ্ছা, থিঙ্কিং অফ এটাই চিন্তা করে হাসন রাজা নেভার বিল্ট আ ডুয়েলিং। উনি কখনোই শুধু এই কথাটাই চিন্তা করে যে আমার সময় তো প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এই কথাটাই চিন্তা করে উনি কিন্তু কখনোই কি করেননি, একটা ঘরবাড়ি তৈরি করেন। ডুয়েলিং মানে কি, ঘরবাড়ি বা বাসস্থান আর কি। আচ্ছা, এটা আমি লিখে দিলাম বাসস্থান। এরপরে দেখেন, where will Allah take him, where will the find rest, this uncertainty brings him to tears, ঠিক আছে। উনি বলতে চাচ্ছেন যে where will Allah take him, মানে আমি দুনিয়ায় যাই করি না কেন, আমি যখন মারা যাব, আমার যে সোল যেটা আছে, আত্মা, এই আত্মাটাকে আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা কোথায় রাখবেন, আমার কি হবে পরপারে যাই। ওনার মাথায় কিন্তু ওই যে আফটার লাইফের চিন্তাটা ছিল। এটাই বলতেছেন যে কি হবে, আমাকে কোথায় নেবে, হোয়ার উইল হি ফাইন্ড রেস্ট, আমার আত্মা কোথায় রেস্ট পাবে। দিস আনসার্টেনিটি, এই অনিশ্চয়তা, ব্রিংস হিম টু টিয়ার্স, এই অনিশ্চয়তার জন্য এই কথাটা চিন্তা করেই উনি ক্রন্দন করতেন। ওই যে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ওনার মাথায় কিন্তু চিন্তার ছাপ। এটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য আমরা অ্যাড করেছি, যাতে আপনারা ভিজুয়ালাইজ করতে পারেন সহজে। আচ্ছা, নেক্সট দেখেন, ইফ অনলি হাসন রাজা, এই যে দেখেন যেটা আমরা ওইখানে শিক্ষায় পড়েছিলাম, ইফ অনলি হাসন রাজা হ্যাড নোন হিজ ডেইস, উনি যদি জানতেন যে উনি কবে মারা যাবে, হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুমস ইন ভাইব্রান্ট হিউজ, ঠিক আছে। এই যে ভাইব্রান্ট হিউজ মানে কি, এর আগেরটা লক্ষ্য করেন, দেখেন একেবারে মানে জীর্ণ শীর্ণ, বাট পরেরটা দেখেন একটু ভাইব্রান্ট কালার, বা একটু চকচক করতেছে, একটু রং আছে। সো উনি বলতেছেন যে আমি যদি জানতাম, ধরেন আমি 10 বছর পরে মারা যাব, তাহলে আমার হাতে যেহেতু এখনো 10 বছর সময় আছে, সেক্ষেত্রে আমি কি করব, আমার ঘরটা সুন্দর করব, আমি ভালো জীবনযাপন করব। উনি তখনই করতেন, বাট উনি তো জানেন না যে উনি কবে মারা যাবেন। 1 সেকেন্ডেরও নাই ভরসা, আমাদের জীবনের কিন্তু 1 সেকেন্ডেরও ভরসা নাই। সো এই কথাটা উনি জানতেন, উনি সেলফ এডুকেটেড ছিলেন, এই জন্যই উনি কি করেননি, এই যে বাড়িঘর তৈরি করেননি, টাকার পিছনে ছুটেননি আর কি, ঠিক আছে। আচ্ছা, ও দে সে মাই হাউস ইজ নো গুড, আবারও প্রথম 2 লাইন দিয়ে শেষ করছে যে তারা বলে ঘরবাড়ি ভালো নয় আমার, বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, কিন্তু কি দিয়া বানাইমো আমি শূন্যের মাঝার, ঘরবাড়ি কীভাবে আমি বানাবো, যে পৃথিবীটার শূন্য, এই পৃথিবীটা তো কি নশ্বর, ধ্বংস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আমিও শেষ হয়ে যাব, তাহলে কেন আমি ঘরবাড়ি বানাবো, ঠিক আছে। আচ্ছা, এখন তাইলে আপনাদের মনে কি কি আসতেছে বলেন তো, মেইন যে আমরা যে এর আগে কবিতা পড়ার আগে যে এতগুলো সময় নষ্ট করলাম অ্যাবাউট দ্য অথর নিয়ে কিছু পড়লাম, তারপরে হচ্ছে কি করলাম আমরা, হচ্ছে আপনার কবিতার যে লেসন আমাদের বাস্তবিক জীবনের সাথে মিলাইলাম, তারপরে আপনার লাইন বাই লাইন কবিতা পড়ার পরে মিলতেছে সব, আগে সব কিছু কিন্তু মিলে যাচ্ছে। ওই যে সেম কথা বারবার ঘুরে ফিরে, গড, ডিভোশন টু গড, তারপরে হচ্ছে ট্রানজিয়েন্স অফ আওয়ার লাইফ, ট্রানজিয়েন্স অফ দিস ওয়ার্ল্ড, পৃথিবী ক্ষণস্থায়ী, জীবন ক্ষণস্থায়ী, ডিভোশন টু গড, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য, এইগুলাই তো, তাই না, এইগুলাই তো। আরও আপনারা শুধু এইটা না, আরও হাসন রাজার যে গানগুলো আছে বা কবিতাগুলো আছে, দেখবেন যে সেম থিম বারবার চলে আসতেছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আপনার একেবারে ইজি ট্রান্সলেশন ছিল। আপনাদের তো এটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে পড়তে পারেন। আশা করি আমি যেভাবে বুঝাইছি সেভাবেই এখানে দেওয়া আছে, আর এখানে হচ্ছে অরিজিনাল যে গানের যে ভার্সন সেভাবেই দেওয়া আছে আর কি। আশা করি ভালো লাগবে। অ্যান্ড দেন এইটা দেখেন হচ্ছে সামারি। তো সামারিতে আই গেস আপনাদের আর বোঝানোর কোনো দরকার নাই, কারণ আমি একেবারে A to Z সব কিছু বলে দিয়েছি।
আপনারা যদি একবার গো থ্রু করেন দেখবেন সেম কথা এখানে বলা আছে। অ্যান্ড দেন থিম, প্রথম লাইনটা হচ্ছে থিম। এই যে the central theme of this poem revolves around the transience of life and the uncertainty of existence. এইটা হচ্ছে টপিক সেন্টেন্স। অ্যান্ড দেন ওই টপিক সেন্টেন্সের পরে আরও কিছু লাইন অ্যাড করা হয়েছে জাস্ট হচ্ছে ওই লাইনগুলোকে ব্যাখ্যা করার জন্য। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর কি মেইন থিম বা সামারি এটা কি হবে। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে কবিতাটা শোনার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।